ভাবুন, আপনার হাতে সময় খুব কম। ডাক্তার বলে দিয়েছে আর মাত্র কয়েকটা দিন আছে। এই সময়টা আপনি কি করবেন? নিজের ভুলগুলো কি ঠিক করবেন, নাকি যার কাছে সবচেয়ে বেশি ভুল করেছেন তার কাছে ক্ষমা চাইবেন? এই গল্পটা একজন বাবার, যিনি জীবনে অনেক ভুল করেছেন। বেআইনি কাজ, মিথ্যে, পালিয়ে বেড়ানো, কিন্তু সব ভুলের চেয়েও বড় ভুল, নিজের ছেলেকে কখনো সময় দিতে পারেননি। যখন ডাক্তার বলে দিলেন তোমার সময় শেষ, তখন তিনি সিদ্ধান্ত নিলেন শেষবারের মতো ছেলেকে নিয়ে রাস্তায় নামবেন। একটা শেষ যাত্রা, যেখানে থাকবে সত্যি, বিপদ আর হৃদয় ভাঙা সব মুহূর্ত। কিন্তু তিনি জানতেন না, এই যাত্রায় ছেলেকে রক্ষা করতে গিয়ে নিজেকে কত বড় ত্যাগ দিতে হবে। এটাই আমেরিকান এক্সিট, একজন বাবার শেষ চেষ্টা, যাতে তার ছেলে এমন ভবিষ্যৎ পায় যা সে নিজে কখনো পায়নি। চার্লি একজন মধ্যবয়সী মানুষ, যে অপরাধ জগতের সঙ্গে যুক্ত। আর এটাই কারণ তার সাথে তার স্ত্রী এবং তার কিশোর ছেলে লিওর মধ্যে সম্পর্ক ভালো নেই। সে প্রথমে ব্যবসায় চেষ্টা করেছিল এবং সেখানে ব্যর্থ হয়েছে। এরপর সে অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারপর তার শরীরে একটি কঠিন রোগ দেখা দিয়েছে এবং চিকিৎসক তাকে জানিয়েছে তার কাছে খুব কম সময় রয়েছে। এখন মুভি শুরুতেই চার্লিকে দেখানো হয় যে তার স্ত্রী সোফিয়ার সাথে ফোনে কথা বলে এবং তাকে জানায় তার হাতে খুব বেশি সময় নেই, এবং এটুকু বলার পরই সে ফোনটা রেখে দেয়। চার্লি ভালোভাবে বুঝতে পারে তার হাতে যেটুকু সময় আছে, সেই সময়টা তার ফ্যামিলির সাথে কাটানো উচিত, বিশেষ করে তার ছেলে লিওর সাথে। নয়তো তার সারা জীবনের ভুল কখনোই সে ঠিক করতে পারবে না। সে সবার প্রথমে গার্সিয়া মার্কাস নামের এক ব্যক্তির উদ্দেশ্যে ফোন করে এবং ফোনটা অন্য একজন ব্যক্তি ধরে এবং চার্লি তাকে জানায় সে গার্সিয়া মার্কাসের সাথে কথা বলতে চায়, কারণ তার একটি গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে রয়েছে। এরপর সে ফোনটা কেটে দেয় এবং হঠাৎই তার মাথায় যন্ত্রণা শুরু হয়। সে আরও একবার সঙ্গে সঙ্গে কল করে এবং এটা কনফার্ম করে যে তাদের যেই ডিলটা হয়েছে সেটা কনফার্ম কিনা, কারণ সে ভালোভাবে বুঝতে পারছে তার কাছে খুব কম সময় রয়েছে। এবং এখানে সে কি ডিলের সম্বন্ধে বলছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সে মেডিসিন খেতে শুরু করে দেয়। তার মাথায় যন্ত্রণা শেষ হলে সে সবার প্রথমে তার ব্যাগপত্র গোছায় এবং বিশেষ করে তার বন্দুকটা সে সাথে নেয়। অর্থাৎ এই ডিলটা কোনো সাধারণ ডিল নয় এবং এতে বড় কিছু হতে চলেছে। অন্যদিকে লিও যখন স্কুলে পৌঁছায়, সেখানকার ছাত্ররা যারা তার ক্লাসমেট, তারা লিওর কাছে টাকা চাইতে শুরু করে, কারণ ইতিমধ্যে তাদের মধ্যে একটা ডিল হয়েছে যেখানে লিও হেরে গেছে এবং এই কথাবার্তা একটা সময় ফাইটে পরিণত হয়। ভাগ্যক্রমে সেখানে হঠাৎই চার্লি চলে আসে এবং সে লিওকে এই ফাইটের হাত থেকে রক্ষা করে। প্রথম দিকে লিও তার বাবার সাথে ভালোভাবে কথা বলে না। চার্লি তার ছেলেকে তার গাড়িতে ওঠায় এবং বোঝায় এরকম ঝামেলা করা উচিত নয়। লিও খানিকটা রেগে যায়। তার মতে তার বাবা এই ব্যাপারে কিছুই জানে না, তবুও সে তাকে পরামর্শ দিচ্ছে, আর এটা তার মোটেও সহ্য হয় না। লিও প্রথমবার জানায় তাদের মধ্যে একটা শর্ত হয়েছিল বেসবল নিয়ে, এবং সে শর্ত হেরে গেছে, যার কারণে তাকে $300 তাদেরকে দিতে হবে। এখন তাদের এই কথা বলতে বলতে লিও লক্ষ্য করে তার বাবা বাড়ির রাস্তা পার করে ফেলেছে, কিন্তু সে গাড়ি থামায়নি। রাত হলে চার্লি অ্যান্টনি নামের এক ব্যক্তির সাথে দেখা করে। অ্যান্টনির কাছে একটা ঐতিহাসিক পেন্টিং রয়েছে, যার মূল্য বর্তমান সময় অনেক বেশি। চার্লি তাকে পরামর্শ দেয় সে যদি 2 বছর আরও অপেক্ষা করে তবে এই পেন্টিংয়ের দাম দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু অ্যান্টনি তার কথা সম্পূর্ণ ইগনোর করে এবং একই সাথে উল্টো তাকে প্রশ্ন করে সে কি তার কমিশনের জন্য 2 বছর অপেক্ষা করতে পারবে। আর এটা বলার পর সে ফোনে কথা বলতে শুরু করে দেয়। চার্লির এটা মোটেও পছন্দ হয় না। সে পাশে থাকা একটি চাবি চুরি করে নেয় এবং এখান থেকে চলে যায়। পরের দিন সকালে চার্লি লিওকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। সে গাড়িটা সোজা অ্যান্টনির বাড়ির সামনে থামায় এবং লিওকে পরামর্শ দেয় সে যেন সেই বাড়িতে যায় এবং সেখানে অ্যান্টনি নামের এক ব্যক্তি রয়েছে, তার কাছে একটা চেক আছে, সে যেন চেকটা নিয়ে আসে। লিও প্রথমে রাজি হয় না, সে তার বাবাকেই এই কাজটা করতে বলে, কিন্তু চার্লি তাকে বোঝায় আমি নিয়ে আসি বা তুমি নিয়ে আসো, এতে সমস্যা কোথায়? এই টাকাটা তোমার মায়ের জন্য, তাই তুমি যাও এবং চেকটা নিয়ে আসো। লিও অবশেষে রাজি হয় এবং সে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যায় এবং ঠিক পরের মুহূর্তেই চার্লির হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে আসে এবং বাড়ির উল্টো দিক দিয়ে প্রবেশ করে এবং আগের দিনে চুরি করে রাখা চাবিটা ব্যবহার করে সে সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে লিও তার পরিচয় দেয় এবং চেকের কথা বলে, কিন্তু অ্যান্টনি তার হাতে কোনো রকম চেক দিতে রাজি নয়। এদিকে চার্লি ঘরের ভেতর থেকে সেই পেন্টিংটা চুরি করে নেয় এবং সোজা গাড়িতে এসে বসে পড়ে। লিও বুঝতেই পারে না এর মধ্যে কি হয়ে গেছে। সে ফিরে এটুকু জানায় সে চেকটা দেয়নি, কিন্তু এতে তার বাবা কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। লিও খানিকটা অবাক হয়, কিন্তু সে তার বাবার কথা মতো গাড়িতে উঠে পড়ে এবং আবার তার যাত্রা শুরু করে। এরপর চার্লি তার স্ত্রীর সাথে দেখা করে এবং তার কাছ থেকে পারমিশন চায়
যাতে সে লিওকে তার সাথে নিয়ে যেতে পারে। এরকম কথা শুনে সোফিয়া রেগে যায়। সে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকাল হলে চার্লি লিওকে নিয়ে আবারও যাত্রা শুরু করে। এবার গাড়িতে থাকা অবস্থায় লিওকে তার মায়ের সাথে কথা বলতে দেয় না, বরং সে সোফিয়ার সাথে নিজে কথা বলে এবং তাকে বোঝায় সে তার ছেলের সাথে কিছু সময় কাটাচ্ছে, এর বাইরে আর কিছুই নয়। এমনটা বলার পর সে ফোনটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ফোনটা লিওর ছিল এবং ফোনটা ভেঙে যায়। কিছু দূর যেতেই তাদের গাড়িতে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখানকার ট্রাফিক পুলিশ তাদেরকে দাঁড় করায় এবং বেশ কিছু প্রশ্ন করে। এখানে পুলিশ অফিসার বুঝতে পারে ছেলে এবং বাবার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না এবং কিছুক্ষণ আগে লিওর ফোন ভেঙে যাওয়ার কারণে তাদের মধ্যে রাগারাগি শুরু হয়েছে। এবং এই রাগ কমানোর জন্য চার্লি লিওকে একটি শপিং মলে নিয়ে যায়। লিও এখানে চার্লিকে জিজ্ঞাসা করে সে আসলে কী কাজ করে। চার্লি প্রথমবার জানায় সে পেন্টিং বিশ্লেষণ করতে পারে, অর্থাৎ কোন পেন্টিং কী ধরনের অর্থ বোঝাচ্ছে সেটা সে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে, আর এটা এক ধরনের স্কিল। এরপর লিও এখান থেকে একটা ড্রেস পছন্দ করে এবং তাদের যাত্রা আবারও শুরু করে। রাত হলে তারা একটি হোটেলে আশ্রয় নেয় এবং এখানে চার্লি তার ছেলেকে তার বাবা মায়ের গল্প শোনায় এবং জানায় কিভাবে তার ফ্যামিলির সাথেও তার সম্পর্ক ভালো ছিল না, বিশেষ করে তার মা এবং তার বাবার মধ্যে সম্পর্কটা মোটেও ভালো ছিল না এবং এটাই কারণ সে তার বাবা মাকে ঘৃণা করতে শুরু করে এবং সেই একই প্যাটার্ন সে তার ছেলের মধ্যেও দেখতে পাচ্ছে, অর্থাৎ লিওর মধ্যে। আর এটাই কারণ সে তাকে গল্পটা শোনায়। এরপর সে তাদের বেশ কিছু ফটো দেখায় এবং কিছুক্ষণ বাদে সে টয়লেটে চলে যায় নিজেকে ফ্রেশ করার জন্য। সেখানে গিয়ে তার কাশি হতে শুরু করে। এদিকে রুমে লিও তার মাকে লুকিয়ে কল করে এবং জানায় সে বর্তমানে কোথায় রয়েছে। তার মা খুব চিন্তিত হয়ে যায়। সে বলে সে তার বাবাকে পারমিশন দেয়নি তাকে নিয়ে যাওয়ার এবং এখানে লিও উল্টো তাকে জানায় সে নিজেই তার বাবাকে পারমিশন দিয়েছে। সোফিয়া তার কথা শুনে তাকে বোঝায় তার বাবার শরীর খুব একটা ভালো নেই এবং সে বর্তমানে একটি সমস্যায় রয়েছে, তাই তুমি কোথায় যাচ্ছ সেটা আমাকে বলো। তখন লিও জানায় তারা মেক্সিকোতে যাচ্ছে, যেখানে তার বাবার বাড়ি। লিও এটা জেনে অবাক হয় যে তার বাবার মেক্সিকোতে কোনো বাড়ি নেই এবং সে বর্তমানে ধার দেনা করে টিকে রয়েছে। লিও প্রথম দিকে বিশ্বাস করে না। সে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় এবং তার বাবার কাছে থাকা ব্যাগটা চেক করে এবং তাতে একটা বন্দুক খুঁজে পায় এবং আস্তে আস্তে তার মায়ের কথায় বিশ্বাস হতে শুরু হয়। সে টয়লেটে যায় এবং সেখানে গিয়ে দেখে তার বাবা বমি করছে, তার শরীর অসুস্থ। সে এই ব্যাপারে তাকে প্রশ্ন করে, কিন্তু তার বাবা কোনো উত্তর দেয় না। পরের দিন সকাল হলে তারা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মেক্সিকোর উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তারা একটি পেট্রোল পাম্পে দাঁড়ায় এবং সেখানে লিওর একটা শর্ত থাকে। সে বলে সে তার সাথে মেক্সিকোতে যাবে যদি সে তাকে গাড়ি চালাতে দেয়, নয়তো সে বাড়িতে ফিরে যাবে। চার্লির কাছে আর কোনো রাস্তা নেই। সে তার ছেলের কথায় রাজি হয়ে যায়। সে তাকে গাড়ি চালাতে দেয়, কিন্তু কিছু দূর চালানোর পরই তারা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাগ্য ভালো থাকে এই অ্যাক্সিডেন্ট খুব বড়সড় হয় না, তারা সুরক্ষিত থাকে। একটা সময় তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় এবং চার্লি সেটা ঠিক করতে শুরু করে, কিন্তু এই খোলা মরুভূমির মাঝে তার কাছে সঠিক ইকুইপমেন্ট নেই, এমনকি এখানে নেটওয়ার্কও নেই যে সে ফোন করে কোনো টেকনিশিয়ানকে ডাকবে। লিও ডিসাইড করে সে কিছু একটা করবে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায় এবং একটা সময় তার এবং তার বাবার মধ্যে ঝামেলা শুরু হয়। তার অভিযোগ তার বাবা তাকে মিথ্যে বলেছে যে তার একটি বাড়ি আছে মেক্সিকোতে, কিন্তু এই সব কিছুই মিথ্যে। কিন্তু সে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। একটা সময় তার বাবার মাথায় যন্ত্রণা শুরু হয়, সে অজ্ঞান হয়ে যায় এবং লিও তার কাছে ছুটে আসে। কিছু সময় বাদে সে ঠিক হয়ে গেলে সে লিওকে বোঝায় যে তার মায়ের রাগ করাটা স্বাভাবিক, কারণ সে অনেক ভুল কাজ করেছে এবং তার খারাপ কাজের সাথেও জড়িত হয়েছে। তার বাবার মুখে এমন কথা শুনে তার রাগ কিছুটা কমে যায় এবং এদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। রাত হলে তারা একটা হোটেলে আশ্রয় নেয় এবং অ্যান্টনি চার্লিকে ফোন করে এবং পেন্টিংয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে। অ্যান্টনির সাথে জেমিনাই নামের এক ব্যক্তি থাকে এবং চার্লি সেই ছেলেটির সাথে কথা বলে। সে জানায় তার ছেলে লিওর স্কুলে যেই ইংলিশ শিক্ষক সে তার সাথে কথা বলেছে এবং এক প্রকারের ধমকি দেয়। চার্লি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় এবং বুঝতে পারে এই জায়গা তাদের জন্য নিরাপদ নয়। সে তার ছেলের কাছে ছুটে যায় এবং তাকে বোঝায় তাদেরকে এখনই ফিরে যেতে হবে এবং এখানে লিও আরও একবার বিশ্বাস উঠে যায়। সে বুঝতে পারে তার বাবা তাকে মিথ্যে বলছে, কারণ আগে একবার সে মেক্সিকোতে যাওয়ার কথা বলছে এবং এখন আবার ফিরে যাওয়ার কথা বলছে। তার মনে হয় যে মেক্সিকোতে তার বাবার কোনো ঘর নেই এবং তার মায়ের কথা সত্যি। এবং একটা সময় সে তার বাবার মুখে ঘুষি মারে এবং তাকে সুইমিং পুলে ফেলে দেয় এবং এই আঘাত বড়সড় হয়। তাকে হসপিটালে নিয়ে যায়। সে হসপিটালে ভর্তি হয়। ডাক্তার এখানে তাকে জানায় তার ব্রেন টিউমার রয়েছে, যেটা 4র্থ স্টেজে রয়েছে এবং এর ট্রিটমেন্ট খুব শীঘ্রই নেওয়া দরকার, নয়তো খারাপ কিছু হতে পারে। কিন্তু চার্লি এতে কোনো কিছু যায় আসে না। সে ভালোভাবে জানে তার মৃত্যু হয়ে যাবে
এবং তার লক্ষ্য এখন একটাই, তার ছেলের জীবনটা সুন্দর করে দেওয়া। যে জীবন সে কখনোই পায়নি সেই জীবন সে তার ছেলেকে দিতে চায়। কিছুক্ষণ পর লিও এখানে আসে এবং লিও বুঝতে পারে সে একটা খারাপ কাজ করে ফেলেছে। আর ঠিক পরের মুহূর্তেই একজন নার্স তাদেরকে জানায় অ্যান্টনি নামের এক ব্যক্তি এখানে আসছে। চার্লির সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং লিওকে বোঝায় সে এখন সেই ব্যক্তির সামনে না আসে। লিও মনে প্রশ্ন জাগে যে সে কেন তার সাথে দেখা করতে পারবে না, কিন্তু তার বাবা তাকে এটুকুই বোঝায় এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং এবং তাকে বোঝায় যদি সে 1 ঘন্টার মধ্যে না ফিরে আসে তবে সে যেন তার মাকে ফোন করে এবং তার মা তাকে এখানে এসে নিয়ে যাবে। লিও তাকে জিজ্ঞাসা করে সে যদি 1 ঘন্টার মধ্যে না আসে তাহলে কি সে পুলিশকে ফোন করবে, কিন্তু চার্লি তাকে বোঝায় সে যদি পুলিশকে ফোন করে তবে সে জেলে চলে যাবে। লিও কিছুই বুঝে উঠতে পারে না যে আসলে এখানে কি হচ্ছে। সে তার বাবার কথা মতোই বাইরে চলে যায় এবং লুকিয়ে সে সেই ব্যক্তিকে দেখতে শুরু করে। চার্লি অ্যান্টনির সাথে দেখা করে এবং সেই পেন্টিং তাকে দিয়ে দেয় এবং পরের মুহূর্তেই অ্যান্টনির সাথে যেই অন্য একজন মানুষ এসছে সে পেছন থেকে চার্লির ওপর অ্যাটাক করে, তার ঘাড়ের মধ্যে আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায়। কিন্তু পরের মুহূর্তে এখানে লিও চলে আসে, তার হাতে বন্দুক এবং সে গুলি চালিয়ে দেয়। যেই ব্যক্তি চার্লির ওপর আঘাত করেছিল তাকে সে গুলি করে আহত করে দেয়। চার্লি তাকে বারবার বোঝায় সে যেন বন্দুকটা নিচে নামায়, নয়তো সেও বিপদে পড়বে, কিন্তু লিও ডিসাইড করে নিয়েছে সে এখান থেকে তার বাবাকে নিয়ে যাবে এবং সে তেমনটাই করে। সে বন্দুকের ভয় দেখিয়ে তার বাবাকে সুরক্ষিতভাবে গাড়ি করে বের করে নিয়ে আসে। এমনটা করাতে লিও তো খুব খুশিতে থাকে, কিন্তু চার্লি মনে মোটেও খুশি থাকে না, বরং সে খুব চিন্তায় থাকে। চার্লি লিওর উপর রাগ দেখায়, সে তাকে বলে সে যেটা বলেছিল সে সেটা কেন করেনি। লিও মনে করে সে এমনটা করে তার জীবন রক্ষা করেছে, কিন্তু তার বাবা তাকে বোঝায় সে তাকে রক্ষা করেছে যাতে সে নিজে বাঁচতে পারে। চার্লি তাকে বোঝায় কেউ তাকে বাঁচাতে পারবে না। কিছু সময় বাদে চার্লির রাগ কিছুটা কমে এবং সে লিওর সাথে তার এক্সামের রেজাল্টের সম্বন্ধে কথা বলে, কারণ জেমিনাই নামে সেই ব্যক্তি তাকে জানিয়েছিল সে স্কুলে ভালো রেজাল্ট করেছে এবং সে সেটা তার ছেলের কাছ থেকে কখনোই জানতে পারেনি। সে তাকে জিজ্ঞাসা করে এবং প্রথমবার জানতে পারে তার ছেলে ইংলিশে A গ্রেড পেয়েছে। চার্লি আবারও প্ল্যান করে তারা মেক্সিকোতে যাবে। তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। চার্লি তার ছেলেকে বোঝায় তার মা একজন পেন্টার ছিল এবং সে অনেক পেন্টিং বানিয়েছে, কিন্তু জীবনে কখনো একটা পেন্টিং বিক্রি করেনি। সে সেগুলো জমিয়ে রাখতে পছন্দ করত এবং তার মতে এটাই জীবন, এমনটাই করা উচিত। এরপর চার্লি সেই পেন্টিং তার ছেলেকে দেখায় এবং জানায় এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুরি হয়ে গেছিল এবং এর আসল মালিক মরে গেছে এবং এটা আর্জেন্টিনাতে খুঁজে পাওয়া গেছে এবং তারপর সেখান থেকেও গায়েব হয়ে গেছে এবং বছরের পর বছর ব্ল্যাক মার্কেটে ঘুরে বেরিয়েছে। এবং সেই অ্যান্টন নামের ব্যক্তি এই পেন্টিংটা 10 লাখ টাকায় বিক্রি করতে চেয়েছিল। এমনকি এই পর্যন্ত নয়, এই পেন্টিংটার জন্য যে কেউ যত খুশি টাকা দিতে রাজি আছে। এরপর চার্লি তার বাবা মিস্টার বন্ডের বাড়িতে যায় এবং সেখানে তার ছেলে লিওকে রেখে সে আবারও বেরিয়ে পড়ে এবং রাত হলে সে অন্য একটা হোটেলে আশ্রয় নেয় এবং এখানে সে তার স্ত্রী সোফিয়াকে কল করে। আর এটাই মুভির প্রথম সিন, যেখানে চার্লি সোফিয়াকে জানায় তার কাছে খুব বেশি সময় নেই, কারণ তার মাথায় টিউমার রয়েছে। এরপর অ্যান্টনি তার সেই সহযোগীকে নিয়ে চার্লির সাথে দেখা করতে আসে, তার বাড়ির ভিতরে ঢোকে এবং একই সময় লিও বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এখানে চার্লি মনে আলাদা একটা প্ল্যান থাকে। সে হঠাৎই তার বন্দুক বের করে এবং তাদেরকে ভয় দেখাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে লিও ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং অ্যান্টনির সেই বন্ধু এই সুযোগে চার্লির ওপর আঘাত করে। চার্লি অজ্ঞান হয়ে যায়। সকাল হলে চার্লির যখন জ্ঞান ফিরে সে দেখে সে মরুভূমির মাঝে শুয়ে আছে এবং তার সামনে অ্যান্টনি, তার সহযোগী এবং তার ছেলে দাঁড়িয়ে আছে। তারা তার ছেলেকে ধরে ফেলেছে। চার্লি তাদেরকে রিকোয়েস্ট করে তার ছেলের মধ্যে জড়িত নেই, তাই তারা যেন তাকে ছেড়ে দেয়। একইভাবে সে তার ছেলেকে বোঝায় সে যেন এখানে থাকে এবং সে তাদের সাথে যাবে। চার্লির মতে তারা তাকে মেরে ফেলবে। চার্লি তাকে রিকোয়েস্ট করে সে যেন এখানে থাকে এবং তারা যদি পেন্টিংটা পেয়ে যায় তবে তারা কিছুই করবে না। লিও অবশেষে এখানে থেকে যায় এবং তারা গাড়ি করে চলে যায়। ঠিক পরের মুহূর্তে লিও চোখ পড়ে তার বাবার গাড়িতে এবং দেখে সেখানে চাবিটাও রয়েছে। সে সঙ্গে সঙ্গে তার বাবার গাড়ি নিয়ে তাদেরকে ফলো করতে শুরু করে। অ্যান্টনি লক্ষ্য করে তারা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা মোটেও সঠিক নয়। সে চার্লিকে প্রশ্ন করে, আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? চার্লি কোনো উত্তর দেয় না। সে সোজা গাড়ি চালিয়ে যায় এবং একটার সময় তারা ভালোভাবে বুঝতে পারে যে চার্লির আবভাব মোটেও ভালো নেই। তার শরীর থেকে ঘাম ঝরছে এবং মনে অন্য কোনো প্ল্যান চলছে। অন্যদিকে লিও রাস্তা ভুলে গিয়েছে তার বাড়িতে পৌঁছায়। তার মায়ের সাথে দেখা করে এবং সেখানে গিয়ে সে একটি লেটার খুঁজে পায়। সে লেটারটা বের করে এবং পড়তে শুরু করে এবং লেটার পড়ে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সেখান থেকে সে বুঝতে পারে তার বাবা আর কখনোই ফিরবে না। আসলে সে গাড়ি নিয়ে গেছে
একটা বড় অ্যাক্সিডেন্ট করার জন্য, এবং সে ইচ্ছাকৃতভাবে একটি অ্যাক্সিডেন্ট করে যার কারণে তাদের মৃত্যু হয়ে গেছে। একইভাবে অ্যান্টনি এবং তার সহযোগীরও মৃত্যু হয়ে গেছে। আর এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষটা কষ্টদায়ক কিন্তু আবেগময়। লিও নতুন জীবনের দ্বারপ্রান্তে দাঁড়ায় আর বুঝতে পারে তার বাবার শেষ মুহূর্ত পর্যন্ত তাকে রক্ষা করতে চেয়েছে। চার্লির জীবনের সব ভুল সত্ত্বেও তার শেষ কাজটি ছিল সত্যিকারের ভালোবাসার প্রমাণ। বাবা ছেলের ভাঙা সম্পর্কের পুনরুদ্ধার, জীবনের শেষ সময়ে সত্যিকারের মূল্যবোধ খুঁজে পাওয়া, অপরাধ থেকে পলায়ন নয়, দায়িত্ব থেকে পলায়ন, সময় ফুরোনোর আগে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা, এই সব কিছু মিলিয়ে মুভিটি একটি সুন্দর বার্তা দেয়। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।